আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোন ও বন্ধুরা, ভাইয়ার স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তারিকুজ্জামান বাপ্পি। আমি এমন একটি টপিক নিয়ে আজকে তোমাদের মাঝে আলোচনা করব, যে টপিক থেকে বিগত এসএসসি পরীক্ষায় প্রত্যেকটি সালে প্রশ্ন থেকেছে এবং আশা করছি এবারের এসএসসি পরীক্ষাতেও এই টপিক থেকে প্রশ্ন আসবে ইনশাআল্লাহ। এই টপিকটির নাম হচ্ছে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় সারণীতে অবস্থান নির্ণয়। অর্থাৎ ইলেকট্রন বিন্যাস করে আমরা কিভাবে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় করতে পারবো সেই সম্পর্কে তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। এর আগে বলে রাখি, এই টপিক থেকে 2021 সালে ঢাকা বোর্ড থেকে প্রশ্ন এসেছে, রাজশাহী বোর্ড থেকে প্রশ্ন এসেছে, দিনাজপুর থেকে 2021 সালে প্রশ্ন এসেছে। এছাড়াও 2020, 2019, 2018 বিভিন্ন সালে এই টপিক থেকে প্রশ্ন মাসবি থাকে। এর পরিপ্রেক্ষিতে আমি আশা করছি এই টপিক থেকে এবারেও প্রশ্ন আসবে ইনশাল্লাহ। অবস্থান নির্ণয় করতে হলে আমাদের আগে জানতে হবে ইলেকট্রন বিন্যাস কিভাবে করে। তোমরা ইতিপূর্বে বিভিন্ন পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাস শিখেছো, কিন্তু আমি একটি অন্যরকম পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাস দেখাবো। আশা করি তোমাদের অনেক সকলের ভালো লাগবে। তাহলে শুরু করা যাক। আমাদের আলোচনার বিষয় ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় সারণীতে অবস্থান নির্ণয়। ইলেকট্রন বিন্যাস হয়তো তোমরা অনেকে অনেক রকমভাবে শিখেছো, আমি একটু অন্যরকমভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। সেই পদ্ধতিটি এখন তোমাদের সামনে আলোচনা করার আগে আমি একটু বলে রাখি, আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে পর্যায় সারণীতে অবস্থান নির্ণয়। আর অবস্থান নির্ণয় করতে হলে যেহেতু ইলেকট্রন বিন্যাস প্রয়োজন, সেজন্য আমি এই ভিডিওতে ইলেকট্রন বিন্যাসটা আলোচনা করব, আর এর পরের ভিডিওতে মৌলের সময়ের অবস্থান নির্ণয় করব। তাহলে আমরা শুরু করি। আমরা জানি ইলেকট্রন বিন্যাস করতে হলে 4টা অরবিটাল দরকার হয়। 4টা অরবিটাল কি? একটা হচ্ছে s অরবিটাল, তারপরে হচ্ছে p অরবিটাল, তারপরে d, তারপরে f। এখন এই 4টা অরবিটাল আমরা একটা ছোট্ট একটি ছন্দে সাজাবো। এই ছন্দটা কি? প্রথমে একটা অরবিটাল নেব দুইবার, দুইটা একসাথে নেব দুইবার, তিনটা একসাথে নেব দুইবার, চারটা একসাথে নেব দুইবার। প্যাটার্নটা একটু ভালোভাবে মনোযোগ দাও। একটা অরবিটাল নেব দুইবার, দুইটা একসাথে নেব দুইবার, তিনটা একসাথে নেব দুইবার, চারটাও একসাথে নেব দুইবার। তাহলে নেই, আশা করি দেখলে বুঝতে পারবে সহজে। প্রথমে একটা অরবিটাল নিচ্ছি দুইবার, s s। একটা অরবিটাল নিলাম কয়বার? দুইবার, এই যে s s। এবার দুইটা একসাথে এই পাশ থেকে ps, এবার দুইটা একসাথে ps, এই পাশে হচ্ছে p s। একবার হয়ে গেল, একবার হয়েছে। এবার এই পাশে আবার p s দুইবার। প্রথমে আবার লক্ষ্য করি, একটা অরবিটাল নিচে দুইবার s s। এবার দুইটা অরবিটাল একসাথে নেব দুইবার, ps একবার, ps দুইবার। এবার তিনটা অরবিটাল কি আসতেছে? d p s। এই যে এই পাশে d p s একবার হয়ে গেল। তারপরে আবার d p s। এখানে 4টার বেশি যাচ্ছে না, কারণ কি? নিয়মটা হচ্ছে 4টা ঘর পর্যন্ত নেব, তারপরে আবার আমরা বাম পাশে চলে আসবো। এখান থেকে কিন্তু এখানে নামতেছি না, এখান থেকে আসতেছি এখানে। এটা কিন্তু খেয়াল রাখা লাগবে। আচ্ছা, এরপরে তিনটা অরবিটাল একসাথে দুইবার নেওয়া শেষ। এবার 4টা অরবিটাল নেব দুইবার। 4টা অরবিটালে কি আছে? f d p s। এই যে f d p s একবার হলো, আবার f d p s। এখানে একটা বিষয় লক্ষ্য করো, যে আমাদের যদি ইলেকট্রন বিন্যাস করতে এই পর্যন্ত হয়ে যায়, তাহলে নিচের গুলা নেওয়ার কোনো প্রয়োজন আছে? অবশ্যই নাই। সেজন্য নিচের গুলো আমরা নেই না। কারণ কি? ইলেকট্রন বিন্যাস করতে হলে আমাদের যদি এই পর্যন্ত হয়ে যায়, তাহলে খামোখা আমরা এই পর্যন্ত নিচের গুলা আর নিব না। তাহলে একটা প্যাটার্নটা আবার একটু রিপিট করতেছি, যে প্রথমে একটা অরবিটাল নিছি দুইবার s s, তারপরে দুইটা অরবিটাল একসাথে নিছি দুইবার ps একবার, ps দুইবার। তারপরে তিনটা অরবিটাল একসাথে d p s। এই যে d p s একবার, d p s দুইবার। এবার 4টা অরবিটাল দুইবার নিতে পারে, কিন্তু একবারে হয়ে যায়, সেজন্য আর দুইবার নেই f d p s। এটুকু যদি বুঝে থাকো, প্রায় অর্ধেক আমাদের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে শেষ হয়ে গেল। এখন আমরা আসি নাম্বারিং এ। এখন নাম্বারিং করব। নাম্বারিং এর ক্ষেত্রে তোমরা কি বলতে পারো যে s এর নাম্বারিং কত থেকে শুরু হয়? আমরা জানি s এর নাম্বারিং শুরু হবে 1 থেকে। তাহলে প্রথম যে s সেটা হবে 1। তাহলে এখানে লিখলাম 1s, তারপরেরটা হবে 2, সেটা হবে 2s, তারপরেরটা হবে 3, তারপরেরটা 4, তারপরেরটা 5, তারপরেরটা 6।
ও একটা এস বাদ গেছে, এটা হবে 4, এটা 5 হবে না, 5 হবে এটা 5s, এটা 6s, এটা 7s। কারণ কি প্রথমে এস এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে কিন্তু আমরা এখানে আসছিলাম, এখানের পরে এই দিক দিয়ে এখানে আসছিলাম, তাহলে 4 এর পরে এইটা হবে 5, এইটা হবে 6। ভুল যদি করে তাহলে 4s এর পরে যদি এখানে 5 দিয়ে দেয় তাহলে কিন্তু ভুল। কারণ কি আমরা এখান থেকে এখানে আসছিলাম, এখান থেকে এখানে গেছিলাম না, সেজন্য এখান থেকে আমরা এটা 4 দেব, তারপর এটা দেব 5, এটা দেব 6, তারপরে আসবো 7। এবার প্রথমে এস এর নাম্বারিং শেষ হলো, এবার পি এর নাম্বারিং আসবে। পি এর নাম্বারিং শুরু হবে 2 থেকে, এখানে একটা টান দেই। পি এর নাম্বারিং কত থেকে শুরু হবে 2, তাহলে প্রথম যে পি সেটা হবে এটা, তাহলে এটা হবে 2, তারপরেরটা হবে 3, তারপরেরটা 4, তারপরেরটা 5, তারপরেরটা 6। এখন পি এর নাম্বারিং শেষ, এবার ডি এর নাম্বারিং শুরু করব। ডি এর নাম্বারিং শুরু হবে 3 থেকে, তাহলে প্রথম যে ডি সেটা শুরু হবে 3 থেকে, তাহলে প্রথম ডি এটা হবে 3, এটা হবে 4, এটা হবে 5। তারপরে এফ বাকি আছে, এফ এর নাম্বারিং শুরু হবে 4 থেকে, একটা মাত্র এফ আছে, এটা নাম্বারিং হচ্ছে 4। প্রায় কাজ শেষ, অল্প একটু কাজ আছে। এখন খেয়াল করি যে প্রথম যে এস এর নাম্বারিং শুরু করেছিলাম সেটা কত থেকে 1 থেকে, তাহলে প্রথম এস 1, তারপর এটা 2, তারপর এটা 3, তারপর এটা 4, তারপর এটা 5, 6, 7। তারপরে পি এর নাম্বার শুরু করেছিলাম কত থেকে 2 থেকে, তাহলে পি এর প্রথম যে পি সেটা হবে 2, তারপর এটা হবে 3, তারপর এটা হবে 4, তারপর এটা হবে 5, তারপর এটা 6। এরপরে ডি এর নাম্বারিং শুরু করেছিলাম কত থেকে 3 থেকে, তাহলে প্রথম যে ডি এটা প্রথম ডি এটা শুরু হয়েছে 3 থেকে, তারপর এটা 4, তারপর এটা 5। এরপরে একটা মাত্র এফ আছে, সেই এফ এর নাম্বার কত হবে 4 থেকে, তাহলে এটা 4, 4f। এবার আর একটা জিনিস বাকি আছে, সেটা যদি করতে পারলে আমাদের ইলেকট্রন বিন্যাস শেষ, সেটা হচ্ছে ইলেকট্রন ধারণ ক্ষমতা। সেটা কি ইলেকট্রন ধারণ ক্ষমতা। ইলেকট্রন ধারণ ক্ষমতা আমরা জানি ইলেকট্রন ধারণ ক্ষমতার ক্ষেত্রে এস এর ইলেকট্রন ধারণ ক্ষমতা সর্বোচ্চ 2টা, পি এর ইলেকট্রন ধারণ ক্ষমতা 6টা, ডি তে থাকতে পারবে 10টা, এফ এ থাকতে পারবে 14টা। এখানে আমরা খেয়াল করি যে এস এ সর্বোচ্চ থাকতে পারবে 2টা, এর নিচে থাকতে পারবে কিন্তু উপরে থাকতে পারবে না। পি তে থাকতে পারবে 6টা, এর নিচে থাকতে পারবে উপরে থাকতে পারবে না, সেরকম ভাবে ডি তে 10টা, এফ এ 14টা। এখন এই ইলেকট্রনগুলা যদি আমরা এর উপরে দিয়ে দেই তাহলে আমাদের ইলেকট্রন বিন্যাসের কাজ শেষ হয়ে যায়। যেরকম এস এ ইলেকট্রন থাকতে পারবে 2টা, তাহলে প্রত্যেকটা এস এর উপরে পাওয়ার আকারে আমরা 2 দিয়ে দিলাম। প্রত্যেকটা এস এর উপরে পাওয়ার আকারে কত দেব 2 দিয়ে দেব। কোন এস কি বাকি আছে না, কোন এস এর বাকি নাই, তাহলে প্রত্যেকটা এস এর পাওয়ার আকারে কত দিয়ে দিলাম 2। এরপরে পি এর কাজ, তাহলে পি এর নাম্বারিং শুরু হবে, পি এর ইলেকট্রন ধারণ ক্ষমতা 6টা, তাহলে প্রত্যেকটা পি এর উপরে আমরা 6 করে দিয়ে দেব। এখানে 6, এখানে 6, প্রত্যেকটা পি এর উপরে 6, তার মানে 6টা করে ইলেকট্রন এখানে থাকতে পারবে, তার উপরে থাকতে পারবে না, নিচে থাকতে পারবে। ডি এর ইলেকট্রন ধারণ ক্ষমতা 10টা, তাহলে প্রত্যেকটা ডি তে আমরা 10টা করে ইলেকট্রন দিয়ে দেই। তাহলে প্রথম ডি তে 10, এখানে ডি তে 10, এখানে 10। এবার একটা মাত্র এফ আছে, এফ এ ইলেকট্রন থাকতে পারবে 14টা, তাহলে এখানে দিয়ে দিলাম 14। এখান থেকে আচ্ছা আবার এখান থেকে আবার দেবে, যে এফ এ ইলেকট্রন ধারণ ক্ষমতা 14টা, তাহলে একটা মাত্র এফ আছে, এখানে 14 দিয়ে দিলাম। এই তো আমাদের কাজ শেষ। এখান থেকে আমরা ইলেকট্রন বিন্যাস কিভাবে সহজে করতে পারবে, এখন একটা উদাহরণ দিলে তোমরা খুব সহজে বুঝে যাবে। যেরকম তোমাদের বলে দিবে যে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করো। কিসের ইলেকট্রন বিন্যাস করো? সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করো। আমরা জানি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11। পারমাণবিক সংখ্যা তোমাদের মুখস্থ থাকা লাগবে। এখন সোডিয়ামের পারমাণবিক সংখ্যা যদি 11 হয়, তাহলে এর ইলেকট্রন বিন্যাস যদি করতে দেয়, খুব সহজেই সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা করে নিতে পারি। কিভাবে দেখি, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, তাহলে এখান থেকে আমরা 11 পর্যন্ত গুনবো। তাহলে কি রকম উপরের গুলো গুনবো, উপরে হচ্ছে ইলেকট্রন, উপরে এখানে আছে 2টা, 2 এ 2 এ 4, 4 আর 6 10, 10 আর 2 এ 12, কিন্তু আমাদের লাগবে কত 11 পর্যন্ত। তাহলে খেয়াল করি আমাদের 11 পর্যন্ত লাগবে, 11-র বেশি যাওয়া যাবে না, 11 পর্যন্তই করব। তাহলে এখান থেকে শুরু করলে এখানে 2, 2 এ 4, 4 আর 6 10, 10 আর 2 এ 12। এখান থেকে দেখতেছি আমরা
12 হয়ে যাচ্ছে। এখানে একটা টান দিলাম, টান দেওয়ার পরে এখানে দেখি যে এখানে 3s এর উপরে যদি 2 নেই তাহলে আমাদের হয়ে যাচ্ছে 12, কিন্তু আমাদের প্রয়োজন হচ্ছে 11। তাহলে এখান থেকে কত নিলে 11 হয় তোমরা বলতে পারো? তাহলে এখানে 3s 2 আছে, যদি 1 নেই তাহলে কিন্তু 11 পড়ে যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে লেখা শুরু করি। 1s 2, এই যে 1s 2, তারপরে 2s 2, 2s 2, তারপরে আছে 2p 6, এখানে দিলাম 2p 6, এই পর্যন্ত আছে 10 পর্যন্ত। আর এখানে 3s যদি 2 দেই তাহলে আমাদের হয়ে যাচ্ছে 12, কিন্তু আমাদের লাগবে কত পর্যন্ত? 11 পর্যন্ত। সেজন্য এখানে দেব 3s 1। এই যে খুব সহজে আমরা ইলেকট্রন বিন্যাস করে ফেললাম কার? সোডিয়ামের। এরকম ভাবে যদি অসংখ্য ইলেকট্রন বিন্যাসও করতে দেয়, আমরা এই প্যাটার্ন থেকে খুব সহজে ইলেকট্রন বিন্যাস করে নিতে পারবো। কারণ কি, এই যে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কত? পারমাণবিক সংখ্যা 11, এখান থেকে 3s1 পর্যন্ত গেলে 11 হয়ে যাচ্ছে। প্রিয় বন্ধুরা, আমি তোমাদের দেখাতে চেয়েছি ইলেকট্রন বিন্যাসটা আসলে কিভাবে অন্যরকম ভাবে আনা যায়, কিন্তু তোমাদের যদি এই নিয়মটা খুব কঠিন মনে হয়, তোমরা সহজ একটা উপায় বলে দিচ্ছি যে তোমরা এরকম ভাবে মনে রাখতে পারো যে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d10, এরকম ভাবে যদি সিরিয়াল মনে রাখতে পারো তাহলে আর কিভাবে ইলেকট্রন বিন্যাস আসলো সেটা দেখার কোনো প্রয়োজন নাই। আমাদের শুধু এই পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করার জন্য প্রয়োজন হবে ইলেকট্রন বিন্যাস। তুমি যেভাবেই পারো যদি এই সিরিয়ালটা মনে রাখতে পারো তাহলে পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করতে পারবে। এর পরবর্তী ভিডিওতে আমি পর্যায় সারণীতে কিভাবে খুব সহজ পদ্ধতিতে অল্প সময়ে 2-1 মিনিটের মধ্যে পর্যায় সারণীতে কিভাবে অবস্থান নির্ণয় করতে পারবা সেই বিষয়ে আলোচনা করব। তাই আপাতত আজকে এখানে শেষ করতেছি, আর পরবর্তী ভিডিওতে তোমাদের দেখাবো যে পর্যায় সারণীতে অবস্থান কিভাবে খুব সহজে নির্ণয় করা যায়। একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করি। আমার প্রথম ভিডিওতে আমি যেভাবে চেয়েছিলাম মন মতো তোমাদেরকে সেভাবে দিতে পারিনি, কিন্তু আশা করতেছি এর পরবর্তী ভিডিওতে আমি তোমাদের চাহিদা অনুযায়ী খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝবে। আর যারা এসএসসি পরীক্ষার্থী আছো তাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ, ম্যাথ বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি আলোচনা করব। আমাদের সাথে থাকবে, অবশ্যই তোমাদের কিছু না কিছু হলেও উপকার হবে ইনশাআল্লাহ।